বলো সার্কিটটাতে ঠিক আছে। এর উপরে যে দাগটা দিছেন এটা ফাঁকা, এটা ফাঁকা না? দাঁড়াও তাহলে আমি এটা করে দিই। ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন এ বি এর আর এতে ভোল্টেজটা লাগবে। তাহলে দেখো এখানে নোড কয়টা আছে, আমরা অক্সিলারি নোড, প্রিন্সিপাল নোড এগুলো সম্পর্কে তো মোটামুটি জানছি, তাই না? এখন ওগুলো আমাদের মূল কনসার্ন না। এখন দেখো এখানে একটা নোডকে রেফারেন্স ধরতে হবে। গ্রাউন্ড কি দেওয়া আছে? আচ্ছা, দেওয়া না থাকুক, আমরা বি নোডটাকে রেফারেন্স নোড চিন্তা করলাম, ঠিক আছে? আচ্ছা, বি থেকে এই বিন্দুর নাম দিলাম মনে করো সি, ওকে, আর এই বিন্দুর নাম দিলাম মনে করো ডি। আচ্ছা, খেয়াল করো তো এই ডি থেকে বিতে ভোল্টেজ কত? 20 ভোল্ট না? এখানে কি আর কোনো মেজারমেন্টের দরকার আছে? সরাসরি বোঝা যাচ্ছে না ডি বিন্দুতে ভোল্টেজ 20 ভোল্ট? বোঝা যায় কিনা বলো? এই যে ভোল্টেজ হচ্ছে, তাহলে ডি বিন্দুতে ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট আর সি বিন্দুতে আছে 40 ভোল্ট। আচ্ছা, তাহলে আমি যদি ব্যাপারটাকে এইভাবে দেখাই, তো সংক্ষেপ করে ফেলি জাস্ট বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ? এখানে আছে হচ্ছে বি বিন্দু, তাই না? 5 অ্যাম্পিয়ার 2 ওহম, তাই তো? আচ্ছা সরি, এখানে আবার ইয়ে আছে, এখানে আছে 10 ওহম, তাই তো? আর এই দিকে আছে 5। আমি এখানে করতে পারতাম, জাস্ট তোমাদেরকে একটু দিতেছে, ধারণা দিতেছে এই জন্য। আচ্ছা, তাহলে সরি, এটা কথা 1 অ্যাম্পিয়ার না? 1 অ্যাম্পিয়ার 2 ওহম 10 তো দেওয়াই আছে। আচ্ছা, তাহলে এখন এখানে কত? 20 ভোল্ট এই নোডের ভোল্টেজ। এই নোডের ভোল্টেজ কত? 40 ভোল্ট। কীভাবে আছে সেটা আমরা দেখছি, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন এই নোডে, আচ্ছা তাহলে কী করা যায় বলো তো? এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করো, এটা হায়ার পটেনশিয়াল চিন্তা করলাম, তাহলে কারেন্ট এইদিকে যাবে। আবার মনে করো কারেন্ট আরেকটা, এই কারেন্ট এদিকে যাচ্ছে আর এদিকে আরেকটা কারেন্ট যাচ্ছে, তাই না? আরেকটা নিচ থেকে ঢুকতেছে 5 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করলে কী আসতেছে? 5 ইকুয়াল 20 মাইনাস VA ডিভাইডেড বাই কত? 10। তারপরে সেম আবার 40 মাইনাস VA ডিভাইডেড বাই সরি, হ্যাঁ আমি একটু ভুল বলতেছি। ঠিক আছে, তুমি সঠিক বলছো। কী করবো আমি এটাকে মুছে দিই? হ্যাঁ, মুছে দেওয়ার দরকার নাই, এখানে একটা মাইনাস দিই, এটার প্লাস দিই, ঠিক আছে না? একই তো, এই সিরাপ বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন করো, আর তো কিছুই না। 50, এইদিকে হচ্ছে -100 প্লাস হচ্ছে 5 VA প্লাস এদিকে আছে -200, সরি আচ্ছা দেখো 10 না লসাগো? এই 10। আচ্ছা, এইদিকে কত হয় তাহলে? সবাই বুঝতে হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এখানে আসতেছে হচ্ছে -20 প্লাস VA প্লাস হচ্ছে -80, তাই না? প্লাস 2 VA আর দিকে 5। এখান থেকে VA একটা ভ্যালু পাবো না? 50 ইকুয়াল -20 আর -100 বলতে পারি না আমি? -100 আর দিকে কী আছে? প্লাস 3 VA। আচ্ছা, এখান থেকে VA সমান কত? 50 ভোল্ট আসে না? আচ্ছা, তাইলে VA পাইছি 50 ভোল্ট। এখন কি করা যায় বলো তো? আচ্ছা, এখানে হচ্ছে 50 ভোল্ট। তুমি এখন এখানে একটা লুপ চালাও, যে কোনো দিক লুপ চালাতে পারো। এই দিক থেকে করতে পারো, আবার এই দিক থেকে করতে পারো। ধরো আমি এই দিক থেকে লুপ চালাবো,
তাহলে এখন লুপ চালাতে গেলে ভি থেকে এ থেকে বি পর্যন্ত আসবে। সরাসরি এখানে যেহেতু কারেন্ট সোর্স আছে, তুমি লুপ চালাতে পারবা? পারবা না। তাহলে কী করতে হবে? লুপ চালাতে হলে আমাকে অবশ্যই এই এ থেকে বি পর্যন্ত হয় এই রাস্তা অবলম্বন করতে হবে, নইলে এই রাস্তা দিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, আমি এই রাস্তাটা চিন্তা করি। তাহলে এই রাস্তা চিন্তা করতে গেলে এই রাস্তার কারেন্টটা লাগবে না? এখানে কারেন্ট কত সেটা আমার বের করে ফেলতে হবে। আচ্ছা, যেহেতু এ জানি, ডি জানি, আচ্ছা এখানে দুইটাই ডি বলতে এখানে 20 ভোল্ট, তাই না? তাহলে এই কারেন্টটা কত মনে করলে এটা নাম হচ্ছে আই। তাহলে আয়ের ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 50 মাইনাস 20। 50 মাইনাস 20 ডিভাইডেড বাই, সেটা বুঝতেছ? না বুঝলে বলো। হ্যাঁ, তোমার কথার মধ্যে কেমন যেন মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি 3 অ্যাম্পিয়ার আসলো না? তাহলে এখন দেখো, আমি যদি এখানে লুপ চালাই, এ এইদিকে প্লাস এইদিকে মাইনাস, তাই না? আচ্ছা, আমার কি ইনিশিয়াল পার্ট নিছি না? তাহলে এইটারও ইনিশিয়াল নিতে হবে। তাহলে 3 × 10, তাই না? মাইনাস 20 মাইনাস ভিবি, তাই তো? আচ্ছা, শেষের পার্ট নিচ্ছি, এটাও শেষের পার্ট নিতে হবে। আচ্ছা, তাহলে এ মাইনাস ভিবি ইকুয়াল 3 × 10 = 30, 20, 50। বি সমান কি 50? দেখে তো অ্যান্সার মিলে হইল। ক্লিয়ার হয়েছ? আশা করা যায় ঝামেলা হবে না। আচ্ছা চলো এখন আমরা এসিসের কেটে ঢুকি। এমএটা এই রাকিব রেসপন্স করো, বুঝতেছো কি না? বুঝছো? এই ম্যাথ বুঝছো ভালো করে? এই যে এখন শেষে লুপ চালানো নিয়ে কনফিউশন থাকতে পারে, এই লুপ চালানো নিয়ে কনফিউশন থাকতে পারে। এই লুপ চালানোটা বুঝছো? এই তুমি বুঝছো রাকিব? এখানে জাস্ট আমি যদি আরেকটু সহজ করি, এটা তোমাদের কনফিউশন, তোমার স্পিকার অফ, মাইক্রোফোন অফ করো। আচ্ছা শুধু শোনো। আচ্ছা এখন দেখো, এটা যদি সেভাব যদি না বুঝে থাকো, আমি দেখাই। যদি এটাকে একটা রাস্তা তুমি চিন্তা করো, এই বিন্দু, এরপরে 10 ওহম, তাই না? এই বিন্দুর ভোল্টেজ কত সেভাব? 50 ভোল্ট পাইছিলাম, তাই না? আচ্ছা, এরপরে কি 10 ওহম, আমি জাস্ট এখানে একটা লুপ রাখতেছি। এরপর কি 20 ভোল্ট, এরপরে কি আছে আমার ভিবি কত আমি জানি না, তাই না? আচ্ছা, এখানে 50 ভোল্ট এখন বের হয়েছে ভিএ। আচ্ছা, আগে তো 50 ছিল, সরি আমি একটু ভুল বলতেছি। 50 তো এখন বের হলো, তাই না? আচ্ছা দেখো, এটাকে আমি দিলাম ভিএ, ঠিক আছে? এটা কি ভিবি, আর এদিকে কারেন্ট কত যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন ওই যে ওহমের সূত্র অ্যাপ্লাই করো। কি করতা তুমি? যতগুলো ভোল্টেজ আছে, তাহলে এখানে কি করবো তুমি বলো? এই যে প্লাস, উপরে প্লাস, নিচে মাইনাস না? যেদিকে ঢুকছে সেটা প্লাস, যেদিকে বের হচ্ছে সেটা কি মাইনাস না? আচ্ছা, তাহলে এখন এখানে তুমি একটা কেভিএল অ্যাপ্লাই করো। কী হবে? ভিএ মাইনাস 30 মাইনাস 20 মাইনাস ভিবি, এরকমই না? ইকুয়াল 0 না? জাস্ট এই লাইনটাই এখানে লিখছি, এই যে ইকুয়াল 0। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ারলি বুঝছো? আচ্ছা, পরে চলো সামনে যাই। আচ্ছা, এখন আমরা এসি সার্কিট শুরু করি। আশা করা যায় ঝামেলা হবে না। আচ্ছা, মোটামুটি কি আমরা এর আগের ক্লাসে মোটামুটি সোর্স ট্রান্সফরমেশন করেছে তোমাদেরকে? এখন মোটামুটি আমার মনে হয় তোমরা করলে পারবা। এরপর যদি মনে হয় না করাই দেওয়া লাগবে, আমি করাই দেবো। মানে যা বেস দেওয়া দিয়ে দিচ্ছে আমার মনে হয়। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এসি সার্কিটের একদম ইনিশিয়াল পার্ট থেকে মোটামুটি তো মনে হয় জানা আছে না? এর আগের ক্লাসে কী পড়াইছিলাম বলো তো? আচ্ছা, মোটামুটি একটা বেস হয়েছিল, তাই তো? আচ্ছা চলো আজকে এসি সার্কিটে ঢুকে যাই। সিরিজ সার্কিট আগে পড়াবো। এই কি পড়ে? আচ্ছা
লাগাই দিয়ে শত করা যাবে। আচ্ছা আচ্ছা, সিরিজ সার্কিট পড়তে হলে আমাদের এসি সার্কিটে 3টা প্যারামিটার। কয়টা প্যারামিটার? 3টা। আচ্ছা, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে ইন্ডাকট্যান্স বা ইন্ডাক্টর, রেজিস্টর, ইন্ডাক্টর, আর হচ্ছে ক্যাপাসিটর। এই 3টা কি আমার প্যারামিটার। আচ্ছা, বা সার্কিটের উপাদান, সার্কিট এর উপাদান, ঠিক আছে 3টা। আর ডিসি সার্কিটে কী ছিল? রেজিস্টার, সোর্স, শুধু রেজিস্টর, তাই না? মানে একটা ছিল শুধু রেজিস্টার, তাই তো? আর ডিসি সোর্স দাও আর যাই দাও। আচ্ছা, এই কথাগুলো বোঝা গেল? বোঝার কিছু নাই। আচ্ছা, তাহলে এখন রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি করছি? এখানে ডিসি সাপ্লাই দিতাম, তাই না? আর এই এসি সার্কিটে আমরা এসি সাপ্লাই দিব, ঠিক আছে? ডিসিটা দেখতে কেমন ছিল? ডিসি যদি আমি গ্রাফ ড্র করি, এরকম ছিল না? এসি ভাত এরকম ছিল কিনা? মানে কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটা যদি ভিডিসি চিন্তা করো। আর এসির ক্ষেত্রে এটা কেমন হবে? পরিবর্তনশীল না? এই যে এরকম হবে, ঠিক আছে? সাপ্লাইটা পরিবর্তনশীল, ঠিক আছে, সময়ের সাথে। ওকে, আচ্ছা, এতটুকু তো মোটামুটি জানলাম। এটা কিছুই না, জানার কিছুই হয় না এখনো। আচ্ছা, এখন কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। চলো, কী পড়াবো বলো তো? কি জানানো যায়? আচ্ছা, মোটামুটি আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করি। কি বলবো এখন? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কি? দেখো, আমাদের যখন ডিসি সার্কিট ছিল, ওইখানে যে বাধাটা ছিল, টোটাল বাধা, সেটা কি আমরা রেজিস্ট্যান্স হিসাবে হিসাব করতাম না? রেজিস্ট্যান্সের নামে হিসাব করতাম, তাই তো? আর এসি সার্কিটে যে বাধা, এটাকে আমরা বলি হচ্ছে ইম্পিডেন্স। কি বলি? এটাকে কী দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে। আচ্ছা, জেড ইকুয়াল হচ্ছে আর প্লাস জে অফ এক্স, আর প্লাস জে অফ এক্স। এখন এক্সের জায়গায় এক্সেলও হতে পারে, এক্সিও হতে পারে, এক্সেল অর এক্সি। আচ্ছা, এতটুকু আপাতত রাখো, চলো আমরা যাই। যদি এক্সি আসে তখন এখানে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন এদের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করা যায়। কীভাবে অঙ্কন করব? দেখো, মনে করে একটা, আচ্ছা, তার আগে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আগে যাওয়া উচিত হবে না, তাই না? নাকি আরাফাত আগে যাওয়া উচিত হবে? তার আগে আমরা কি কি ধরনের সার্কিট হতে পারি এসি সার্কিটে, সেটা আমার একটু জানা দরকার, তাই না? আচ্ছা, একটা তো হচ্ছে ডিসি সার্কিটে আমরা রেজিস্টিভ সার্কিট নিয়ে আলোচনা করছি, শুধু রেজিস্ট্যান্স কাজ করতো, তাই না, ডিসিতে। আচ্ছা, এসিতে আমরা একটা হচ্ছে আর এল সার্কিট, এটা হতে পারে, রেজিস্ট্যান্সও থাকবে, ইন্ডাকট্যান্সও থাকবে, তাই না? রেজিস্টর ইন্ডাক্টর দুইটা কম্বিনেশনে আর এল সার্কিট হতে পারে, আবার আর সি সার্কিট হতে পারে, আবার আর এল সি সার্কিট হতে পারে। ঠিক আছে সিফাত? এই 3 ধরনের সার্কিট হতে পারে। আরও 2টা সার্কিট হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ হতে পারে। পিওর ইন্ডাকটিভ কি? সিকোয়েন্স মেনটেন করতে পারতেছেন। আচ্ছা, একটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ হতে পারে, হ্যাঁ, এখানে এসি সাপ্লাই দিয়েছে মনে করো, আমি ফাঁকা রাখছি মানে বুঝবে এসি সাপ্লাই দিয়েছি, ঠিক আছে? একটা হচ্ছে পিওর ক্যাপাসিটিভ হতে পারে,
আমরা আজকে এই সার্কিটগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই যতগুলো সার্কিট হতে পারে, একটা কি এদিক থেকে যদি চিন্তা করো, পিওর ইন্ডাকটিভ সার্কিট হতে পারে, পিওর ক্যাপাসিটিভ সার্কিট হতে পারে, তারপরে দুটোর কম্বিনেশন হতে পারে, রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স সিরিজে আছে সেটা হতে পারে, ঠিক আছে? আরেকটা কি হতে পারে, রেজিস্ট্যান্স ক্যাপাসিটি মানে রেজিস্টার ক্যাপাসিটরের কম্বিনেশনে আরসি সার্কিট হতে পারে, আর তিনটার কম্বিনেশনে আরএলসি সার্কিট হতে পারে। এতটুকু মোটামুটি বোঝা গেল? কি বুঝছো এখানে? বুঝাই নেই কিছু, কি বুঝবা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মজা করলাম। আচ্ছা চলো, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। এখন প্রথমে আমরা ইন্ডাকটিভ, পিওর ইন্ডাকটিভ সার্কিট নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এখন পিওর কয়টা ছিল? দুইটা না? একটা কি পিওর ইন্ডাকটিভ, আরেকটা কি, আরেকটা হচ্ছে পিওর ক্যাপাসিটিভ। এই রাখি হঠাৎ আমাদেরকে জানাইও মাঝে মধ্যে যে তুমি শুনতে পারতেছো কি না, আসো কি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন চলো আমরা প্রথমে পিওর ইন্ডাকটিভ সার্কিটটা দেখি। পিওর ইন্ডাকটিভ সার্কিট মানে এখানে শুধুমাত্র ইন্ডাক্টর থাকবে, তাই তো? শুধুমাত্র ইন্ডাকট্যান্স কাজ করবে। এখানে আমরা কি দিতেছি? এসি সাপ্লাই দিতেছি। এসি সাপ্লাইটা কেমন বলছিলাম? এই যেরকম পরিবর্তনশীল। এখন এটা যদি আরও ভালো করে বুঝতে হতো, যে আগের দুইটা ক্লাস আছে না, এসি সার্কিটের প্লে লিস্টেও দেওয়া আছে, ওই দুইটাতে তোমাদেরকে যেটা পড়াইছি না আমি, ওই আগে হুবহু ক্লাসটাই দেওয়া আছে। ওইটা একটু ভালো করে আবারও দেখবা যদি তোমার বেসিকে ঝামেলা থাকে। আশা করা যায় ওই দুইটা ভিডিও দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এসি সাপ্লাই আমি দিলাম এখানে, এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, হবে কি না? আচ্ছা, এখানে যদি ডিসি সাপ্লাই দিতাম কি হইতো? ডিসি সাপ্লাই দিলে তো এখানে জিরো হয়ে যেত, মানে ইন্ডাকট্যান্স মানে আপাতত জেনে রাখো যে শর্ট হয়ে যেত না? আচ্ছা, তাহলে কেন হইতো সেটা? ফ্রিকোয়েন্সি জিরো থাকতো। আচ্ছা, এখানে আর কিছু জিনিস বলি। আচ্ছা, এই রেজিস্টরের কারণে যে বাধা, সেই বাধার নাম কি? রেজিস্ট্যান্স না সিফাত? রেজিস্টরের কারণে যে বাধা, সেটাকে আমরা কী বলি? রেজিস্ট্যান্স বলি। আর ইন্ডাক্টরের কারণে যে বাধা, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে? এটাকে আমরা এক্সএল দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর ক্যাপাসিটরের কারণে যে বাধা, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ঠিক আছে? এতটুকু বোঝা গেল। এখন ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের আমি কীভাবে বের করব আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কীভাবে বের করবো সেটা দেখি। আচ্ছা, ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ক্ষেত্রে এক্সএল ইকুয়াল হচ্ছে 2πfL, ঠিক আছে? ঘুমাইলে হবে? আচ্ছা, আর ক্যাপাসিটরের যে বাধা, সেটাকে আমরা বলি হচ্ছে 1/2πfC, ঠিক আছে? এখন 2πf মানে হচ্ছে ওমেগা। আমরা লাস্ট ক্লাসে মনে হয় পড়ছি, তাই না? সিফাত মনে একটু ল্যাগ করে গেছে, এইটুকু এতটুকু না জানলে আপাতত এতটুকু জেনে রাখো, 2πf মানে হচ্ছে ওমেগা। মানে এই ওমেগা কীভাবে আসছিল সেটা আমরা ওই যে আগের ক্লাসগুলো একটু দেখবো, আমার মনে হয় বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, আগের ক্লাস মনে করে জীবনেও করা নাই, এখন জেনে রাখো ওমেগা ইকুয়াল 2πf, ঠিক আছে? তাহলে চলবে। ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওমেগা ইকুয়াল 2πf, ওমেগা ইকুয়াল হচ্ছে 2πf, আর এক্সএল ইকুয়াল হচ্ছে, আমি আরেকটু ভাঙিয়ে বলি, এক্সএল ইকুয়াল হচ্ছে ওমেগা এল। ওমেগার ভ্যালু কত সিফাত? 2πf, আর সাথে এল গুণ করে দিছ। মনোযোগ ভালো করে দাও, রেকর্ড হলে আমি রেকর্ড দিব না তো, ঠিক আছে? আচ্ছা, এক্স ইকুয়াল 1/2π2πfC, কারণ এই 2πf মানে ওমেগা, 1/ωc আর কি। তাহলে ওমেগার ভ্যালু কত? 2πf, সেটা দেখালাম। এগুলোকে একটু মুখস্থ রাখতে হবে এখন, হ্যাঁ? ওকে, আচ্ছা, এখন পিওর ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের বৈশিষ্ট্যটা কী, কীরকম থাকে, ক্যারেক্টারটা কেমন থাকে সেটা জানতে হবে। আচ্ছা,
ঝামেলা করে, গরম হয়ে গেল, আমার হিটিং ইফেক্ট আছে এখানে। আচ্ছা চলো, আবার আসার কথা এখন আসছে। ওই দেখ স্লিপ মোডে চলে গেছে তো। আচ্ছা আবার কানেক্ট করতেছি তোমাদের, একটু ওয়েট করো। ক্যামেরা কিছু দরকার নাই, ডোন্ট ডালো। এই রাকিব আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে থাকো। আচ্ছা চলো তাহলে, স্ক্রিন শেয়ার করতে হবে, তাই তো? এন্টার স্ক্রিন, সিলেক্ট শেয়ার, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ রাকিব? তুমি তো মনে হয় ক্যামেরার সামনে, ইয়ের সামনে নাই, মোবাইলের সামনে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু এই পিওর ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রামটা দেখব। ভেক্টর ডায়াগ্রাম বলতে ভোল্টেজ কারেন্টের বৈশিষ্ট্য। পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিটে এই কথাটা একদম আমি লিখে দিচ্ছি, তোমরাও খাতায় তুলে ফেলো। হ্যাঁ, পিওর ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সার্কিটে, গরম হয়ে যাচ্ছে খুব বেশি, আবার তো চলে যাবে, কি এক ঝামেলা। হ্যাঁ এটা সমাধানে আসে, তাও এটা ঝামেলা হওয়ার কথা না, ল্যাপটপের যে ঝামেলা করতেছে। স্ট্যান্ডটা নিয়ে আসবা, আমার স্ট্যান্ডটা নিয়ে আসবো। আচ্ছা লাগবে না, মাধ্যম স্লিপ মোডে চলে গেছে তো, ঝামেলা করতেছে, বিরক্তিকর। আচ্ছা আচ্ছা হয়ে গেল। স্ক্রিন শেয়ার কী করো তো, নিচে দাও তো। ঠিক আছে, ঠিক মতো বসছে। অনেক গরম হয়ে গেছে, গরম হোক, ঠান্ডা হয়ে গেছে। আস্তে আস্তে ঠান্ডা হবে। ওকে চলো, ঠিক আছে। আচ্ছা পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই কথাটা একদম লিখে ফেলো। হ্যাঁ, পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আচ্ছা এই কথাগুলোর ব্যাখ্যা ট্যাখ্যা পরে বুঝতে পারবা, আপাতত এতটুকু জেনে রাখো। আচ্ছা ঠিক আছে, আমরা পরের পেজে যাই। চলো, আর কি আলোচনা করা যেতে পারে? কিছুই আলোচনা করি নেই, এভাবে মিলানো কঠিন হয়ে যায়। সোজা হয় না। আচ্ছা এখন পিওর ইন্ডাকটিভ সার্কিটে তুমি ভোল্টেজ সাপ্লাই দিছো, ঠিক আছে, আর এদিক থেকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এখানে কি হবে? আচ্ছা তার আগে তার আগে কী আলোচনা করা যায় বলো তো? ল্যাগিং লিডিংয়ের ব্যাপারটা বলতে হবে না? আচ্ছা আমরা এই সার্কিটগুলোতে দুইটা টার্মের সাথে খুব বেশি, এসি সার্কিটের মধ্যে দুইটা টার্মের সাথে খুব বেশি পরিচিত হবো, সেটা হচ্ছে
এই ল্যাগিং, আরেকটা হচ্ছে লিডিং। ঠিক আছে, ল্যাগিং লিডিং দুইটা শব্দের সাথে খুব পরিচিত হবো। ল্যাগ মানে পিছনে, লিড মানে সামনে, অগ্রবর্তী। ঠিক আছে, আচ্ছা এখন এই কে পিছনে কে সামনে এই জিনিসটা জানতে হবে না? নর্মালি সার্কিটের ল্যাগিং লিডিং ডিপেন্ড করবে কারেন্টটা কোথায় আছে, ল্যাগ আছে না লিড আছে। যেমন ধরো একটা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করলাম, পিওর ইন্ডাকটিভ তো 90 ডিগ্রি, মনে করো এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট। ঠিক আছে সিফাত, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এখন আমরা সবসময় এই দিক বরাবর যাব, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবো। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়ার সময়, এই যে এই বরাবর যাওয়ার সময় কে আগে আছে? ভোল্টেজ। কে পিছনে আছে? কারেন্ট। আর ল্যাগিং লিডিং ডিপেন্ড করবে কারেন্টের উপরে, কারেন্ট কোথায় আছে সেটার উপরে। আর কারেন্ট কিসে আছে? পিছনে আছে। তার মানে হচ্ছে এটা ল্যাগিং, কারেন্ট ল্যাগিং। এখানে ভোল্টেজ লিডিং। রেফারেন্স কোনটাকে দাও? রেফারেন্স বলতে তুমি কথাটা ভালো করে বোঝো, যে কারেন্ট কোথায় আছে সেভাবে আমি সার্কিটের বৈশিষ্ট্য ডিফাইন করব। ঠিক আছে, কারেন্ট যদি পিছনে থাকে তাহলে সার্কিটটা হচ্ছে ল্যাগিং সার্কিট, মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সার্কিট। যদি কারেন্ট সামনে থাকে তাহলে সেটাকে আমি কী বলবো? লিডিং পাওয়ার ফ্যাক্টরের সার্কিট। ঠিক আছে, আচ্ছা পাওয়ার ফ্যাক্টর কি সেটা আপাতত জানো। পাওয়ার ফ্যাক্টরটা এটা মানে একদম এক্সাক্ট সংজ্ঞা না, একটু সীমাবদ্ধতা আছে এটার মধ্যে। সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? পাওয়ার ফ্যাক্টর বলি। এটা হচ্ছে এক্সাক্ট সংজ্ঞা না, একটু ঝামেলা আছে এটার মধ্যে। ওটা যখন আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল পড়বো তখন আমরা একদম 100% ক্লিয়ার হতে পারবো। ঠিক আছে ভাইয়া, আচ্ছা চলো তাহলে আমরা একটু সামনে আগাই। তাহলে এতটুকু গেল, এইখানে ল্যাগিং লিডিং কি বোঝা গেল? আচ্ছা আরেকটা বোঝা যায় না এখনও মনে হয় পুরোপুরি। এখন কারেন্টটাকে আগে দিলাম, ভোল্টেজটাকে পিছনে দিলাম। যদি কারেন্টটা এখন এই বরাবর গেলে কে আগে আছে? তাই না, 90 ডিগ্রি আগে আছে। কার থেকে? ভোল্টেজ থেকে। তাহলে এখানে বলতে পারো ভোল্টেজ রেফারেন্স, এখানেও তুমি ভোল্টেজ রেফারেন্স ধরতে পারো। এখন রেফারেন্স তুমি যাকে ধরবো সেটাই, বোঝো নাই? আচ্ছা কিন্তু এখানে যেহেতু আমার কার বৈশিষ্ট্যের উপরে সার্কিটের বৈশিষ্ট্য ডিপেন্ড করতেছে, কারেন্টের বৈশিষ্ট্যের উপরে, এই জন্য তুমি ভোল্টেজটাকে রেফারেন্স দিতে পারো। যে ভোল্টেজ থেকে কি কারেন্ট পিছনে আছে তাহলে ল্যাগিং সার্কিট, আর যদি সামনে থাকে তাহলে সে লিডিং সার্কিট। ঠিক আছে, লিডিং পাওয়ার ফ্যাক্টরের সার্কিট। ঠিক আছে, আচ্ছা এই ল্যাগিং লিডিং মোটামুটি বোঝা গেল। এখন চলো এখন আসি পিওর ইন্ডাকটিভ সার্কিটে। পিওর ইন্ডাকটিভ সার্কিটে এই তুমি সাপ্লাই দিছো, তো পিওর ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেটা তো আমরা বললাম। পিওর ক্যাপাসিটিভ সার্কিটেও তাই, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন ইন্ডাকটিভ সার্কিটে তুমি সাপ্লাই দিছো অবশ্যই এসি সাপ্লাই। হ্যাঁ, আচ্ছা আর এই কারেন্ট ফ্লো হচ্ছে, তো ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট থাকবে হচ্ছে ল্যাগ, কী থাকবে? আর ভোল্টেজ লিড থাকবে। আচ্ছা এখন কিভাবে হয় সেটা এই মুহূর্তে জানতে গেলে তোমাদের মনোযোগ নষ্ট হবে আশা করি, বুঝবা না। অল্প করে ক্যালকুলেটর জানতে হবে। হ্যাঁ এটা পরে কিছুদিন পরে, আগে ম্যাথ করে একটু অভ্যস্ত হও, এরপর আমি দেখাই দেবো এক সময়। ঠিক আছে, বোঝার জন্য, নইলে এটা সারা জীবন এই মুখস্থই চালাই দিতে হবে, বুঝো নাই? আচ্ছা এই সাপ্লাই দিছো সিফাত, এখানে কারেন্ট কি ল্যাগিং না লিডিং বলো তো? কারণ কি আমরা চিন্তা করবো সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, কে আগে আছে? কারেন্ট আগে আছে, লিডিং। এখানে কে লিডিং কে ল্যাগিং সেটা বলো তো? আচ্ছা আচ্ছা আর আই ল্যাগিং। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কী করবো? যেহেতু কারেন্টের উপরে আমরা ডিফাইন করি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সার্কিট। ঠিক আছে, আর এটা কি লিডিং। কারণ কি কারেন্ট সামনে আসে না, একটু পৌঁছে দিতে হবে। লিডিং পাওয়ার ফ্যাক্টর সার্কিট। আচ্ছা দেখো এখানে পিওর ইন্ডাক্টর ছিল, এই জন্য এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখন যদি রেজিস্টর থাকে, রেজিস্টরের বৈশিষ্ট্য কি বলো তো? রেজিস্ট্যান্সের মধ্যে
আচ্ছা চলো আমরা একটু রেজিস্ট্যান্সটাকে দেখি। দেখো যদি পিওর রেজিস্টিভ সার্কিট হয়, পিওর রেজিস্টিভ সার্কিট হয়, আর এখানে তুমি ভোল্টেজ এসি সাপ্লাই দিছো, আর এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, ওই ক্ষেত্রে ডায়াগ্রামটা, ভেক্টর ডায়াগ্রামটা এরকম হবে যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল এখন কত? 0 ডিগ্রি। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। মানে কি? আচ্ছা সেবার দেখো তো, এইদিকে হচ্ছে মনে করো এটা হচ্ছে এ, আর সেম আরেকটা আছে একই দিকে একই সমান বা ছোট বড় হতে পারে। ধরো একটু ছোট আছে, ঠিক আছে, ধরো ছোট বড় যাই থাকুক, এটা হচ্ছে বি। আচ্ছা এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলতে পারো? মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? কোনো অ্যাঙ্গেলই নেই, তাই না? অ্যাঙ্গেল থাকতে হলে অবশ্যই কি এরকম হইতো না? এরকম হইতো, এরকম হইতো। এটা যদি এ হইতো আর এটা যদি বি হইতো, এটা যদি বি হইতো মনে করো, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি না? আচ্ছা এরা কি ভেক্টর, এরা কি মানও আছে, আর এই যে দি মানে এই যে এত লম্বা যতটুকু দেখতেছো এটা কি তার মান, আর আর এই যে দিকটা দেখতেছো এটার কারণে কি বুঝতেছি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাহলে মান এবং দিক আছে, এটাকে আমরা কি বলবো? ভেক্টর বলবো, ঠিক আছে। আচ্ছা এখানে কি মান দিক আছে, ভেক্টর। তো ভেক্টরের মান এবং দিক যদি পরিবর্তন না করি তাহলে তাকে স্থানান্তর করতে পারি, বুঝছো কথা? মানে মান এবং দিক একই থাকবে। মান কি আছে মনে করে এতটুকু আছে, এর দিক এদিকে আছে, ঠিক আছে। তো এদেরকে আমি কী করতে পারবো? স্থান পরিবর্তন করতে পারবো। মানে বি এখানে আছে না, একে মনে করে তুলে নিয়ে আসলাম, দুই দিক দিয়ে টাইনে নিয়ে তুলে নিয়ে এসে এখানে বসাই দিলাম, এখানে বি বসাই দিলাম, এরকম আমরা বলতে পারবো, ঠিক আছে। এতটুকু বোঝা গেল? আচ্ছা তাহলে এখন আমরা একটু সামনে যাই। এই যে এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলছি আমরা? 0 ডিগ্রি। তাহলে ভেক্টরটা আমি কীভাবে ড্র করবো? এটা হচ্ছে ভোল্টেজ, আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু 0 ডিগ্রি, এটা এই বরাবর মনে করো হইতো, তাহলে তাকে কী করলাম আমরা? একই ফেজের উপরে বা একই ভেক্টরের উপরে জাস্ট ড্র করে দিলাম, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে যে পিওর রেজিস্টিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো, কীরকম হবে? জাস্ট এই যে একটা সরল রেখা দিছ, তার উপর আরেকটা ভোল্টেজ কারেন্ট বসাই দিছ, ঠিক আছে। এখন মনে হয় কানেক্ট হয়েছে না ভাইয়া? শুনতে পাচ্ছ এখন? রাকিব না বললে তো শুনতাম। রাকিব এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, বললো রেসপন্স করো। আচ্ছা তাহলে আপাতত মাইক অফ করে দাও তোমার, ঠিক আছে। আচ্ছা তাহলে কোথায় যেন ছিলাম? ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আচ্ছা তাহলে পিওর ইন্ডাকটিভে আমরা একটু আগেই পড়ছি, বলো তো কী হয় ঘটনা? একটু রিভিশন দিই, এইগুলো কাজে লাগবে তো এখন খুবই। পিওর ইন্ডাকটিভ সার্কিটে কী হয়? 90 ডিগ্রি ইন্ডাকটিভ না? হ্যাঁ। ল্যাগিং। কে ল্যাগিং? কারেন্টের উপরে আমরা ক্যারেক্টার ডিফাইন করি, এর জন্য কী বলি আমরা? ভেক্টর ডায়াগ্রাম সিফাত বলো কেমন হবে? এটা কি পিওর 90 ডিগ্রি না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো এটা বুঝোই, তাই না? তাহলে এখন কোথায় ভোল্টেজ হবে, কোথায় কারেন্ট হবে এই ইন্ডাক্টরের ক্ষেত্রে? কারেন্ট হ্যাঁ ওকে। আর ক্যাপাসিটিভে কেমন হবে?
রাকিব তুমি মিলাইতে থাকো, বলার দরকার নাই, বললে আবার এখানে ঝামেলা হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি হবে এটার ক্ষেত্রে? ভি কোথায় হবে এখানে? Sure. আচ্ছা 90 ডিগ্রি, এতটুকু বোঝা গেল? আচ্ছা এখন পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ, এই জিনিসগুলো বুঝতে পারলাম কেমন কেমন ব্যাপার ঘটে। এখন যদি মনে করো এমন হয় যে রেজিস্ট্যান্সও আছে, সাথে একটা ইন্ডাক্টর সংযুক্ত আছে, আর আছে এল আছে, তখন কেমন হবে? সাপ্লাই দিছো, এখন ভোল্টেজ কারেন্টের ক্যারেক্টারগুলো কেমন হবে বা ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে? আচ্ছা এটার জন্য এটা তো হ্যাঁ এখানে একটা জিনিস বলি তোমাকে, আগের সার্কিটে আরেকটু কথা বলে আসি। এর আগে এটুকু পড়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, সেটা হচ্ছে যে অপারেটর। কি বলবো? যে অপারেটর। যে অপারেটর, যে অপারেটর জিনিসটা কি? এর কাজ হচ্ছে যে কোনো কিছুকে 90 ডিগ্রি লিড করে দেয়। কি করে দেয়? 90 ডিগ্রি লিড করে দেয়। লিড করে দেয় বললে একটু ভুল হবে, পুরোপুরি সত্য হবে না। আরেকটু যদি এক্স্যাক্টলি বলতে যাই, সে হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায় দেয়। অ্যান্টি ক্লকওয়াইজ, টপ করো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয়। ঠিক আছে, কথাটার মানে কি? তোমরা বীজগণিতে পড়ে আসছো, একটা এরকম ছিল না, এ প্লাস আই বি, এরকম একটা টার্ম ছিল কিনা? ওই এ আই এখন হচ্ছে এখানে আমরা জে অপারেটর হিসেবে জানবো, একই জিনিস। ঠিক আছে, এ প্লাস জে অফ বি মনে করো আছে। ঠিক আছে, কি হলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 15 মিনিট আমরা অনেক আগাবো। আচ্ছা তাহলে এখন এটার দ্বারা কী বোঝা যায়? সিফাত একটু খেয়াল করো, এ প্লাস আই বি এটার দ্বারা কী বোঝা যায়? এটা হচ্ছে একটা জটিল সংখ্যা বা জটিল ভ্যালু, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটাকে, কমপ্লেক্স নাম্বারে যদি ভেক্টরে আমরা মানে প্লট করতে চাই, সেটা কীভাবে করব এটা বোঝার জন্য একটু বলি, তারপরে আমরা আরএল সার্কিটে আসতেছি। ঠিক আছে, এগুলো একটু জানতে হবে আমাদের। আচ্ছা আমরা মনে আছে, মনে করো 2, 3 এই দুইটা বিন্দুকে আমরা এখানে প্লট করতে চাই, কীভাবে করব আমরা? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাই না? আচ্ছা তাহলে এটা কিসের ভ্যালু? এক্সের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু কি 2 ঘর আসলাম, আর ওয়াইয়ের দিকে 3 ঘর। 3 ঘর 1 2 3, মনে করো এটা কি আমার 2 3 বিন্দু না? আচ্ছা এখন যদি কোথাও জটিল সংখ্যা এরকম থাকে 2 প্লাস জে অফ 3, এটার অনুরূপ আর কি, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সেই ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। এটা হচ্ছে আমার কাল্পনিক অক্ষ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার বাস্তব অক্ষ, রিয়েল অ্যাক্সিস, আর হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে সিফাত? আচ্ছা তাহলে এটা ওই যে এক্স অক্ষের সাথে চিন্তা করতে পারো, এটাকে ওয়াই অক্ষের সাথে কল্পনা করতে পারো। তাহলে এখন দেখো এই 2 এই বরাবর, হ্যাঁ 2 যাবে, মানে প্লাস আছে, প্লাস মানে হচ্ছে উপরের দিকে, এই এক্স অক্ষের উপরের দিকে কি সব প্লাস না? এক্স অক্ষের নিচের দিকে কি সব মাইনাস হবে না? একটা প্লাস আছে, তার মানে কি উপরের দিকে কত ডিগ্রি? 90 ডিগ্রি ঘুরে যাবে। 90 ডিগ্রি মানে কি এই বরাবর না, একদম এই বরাবর। এখান থেকে যদি 90 ডিগ্রি দিকে বামাবর্তে ঘুরে যায়, দেখো এই দেখো 90 ডিগ্রি ঘুরে গেলো না? মানে বামাবর্ত বা অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের কথা মানে বুঝো? ঘড়ি কাটার বিপরীত। হ্যাঁ এটা একটু ব্যাখ্যা করি, এটা যদি না বুঝো কিছুই বুঝবা না। দেখো ঘড়ির কাঁটা কোন দিকে ঢুকে? ঘুরে এইদিকে না? আর তার বিপরীত দিকে যদি যায়, মানে এই ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে এই দিকে যদি ডিরেকশন চিন্তা করি, এটাকে আমরা বলি ক্লকওয়াইজ। ঠিক আছে, ঠিক আছে কিনা? আচ্ছা আবার ঠিক এর বিপরীত দিকে যখন যায়, এটাকে আমরা তখন কি বলি? অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখন দেখো তো এই যে এই দিকে মানে কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে না? হ্যাঁ এই যে মিলে কিনা দেখো, বুঝছো? 100% বুঝছো? তাহলে এখন দেখো এই যে অপারেটরের কারণে কি করতেছে আমরা, এই যেহেতু সামনে একটা প্লাস আছে, তার মানে এই বরাবরই আমার 90 ডিগ্রি ঘুরবে, মানে এক্স অক্ষের উপরের দিকে 90 ডিগ্রি ঘুরবে। কতটুকু ঘুরতেছে? 90 ডিগ্রি, মানে লম্ব হয়ে যাচ্ছে। কতটুকু যাবে? এই 3 পরিমাণ 1 2 3,
ঠিক আছে, হ্যাঁ। 2 প্লাস জে অফ 3, এতটুকু বোঝা গেছে। চলো, আমার মনে হয় মোটামুটি এখন তোমরা বুঝবা, বাকি জিনিসপত্র বুঝবা। আচ্ছা, এটা এখানে থাক, সেভ করে রেখে দিব, তো তোমাদের কাজে লাগবে। পরের স্লাইডে যদি আমি জে এর মান বসাই, তিনটাকে নিচের দিকে দিই মানে মাইনাস এটা হবে না? হ্যাঁ, আমি সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এখানেই দেখে দেবো, এটা হিবিজিবি হয়ে গেছে, পরেরটাতে। এখন মনে করো আছে 2 মাইনাস, ভালো ভালো প্রশ্ন করছো, 2 মাইনাস জে অফ 3 এরকম আছে, ঠিক আছে। তো এখন কি হবে, এই 2 বরাবর তো আসলা, এটা মনে করো 2, এখন পরে কি মাইনাস আছে না, মাইনাস মানে কি, এটা এক্স অক্ষ মনে করো বা বাস্তব অক্ষ, ঠিক আছে। তাহলে এটা কি তার নিচের দিকে চলে যাবে, নিচের দিকে কি মাইনাস না, ডিরেকশন কত ডিগ্রি যাবে নিচের দিকে এখন, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ঠিক আছে। মনে করো এটা 3 বরাবর আসছে। সিফাত, এই কথাটার মানে বুঝতে পারছো ক্লিয়ারলি? 2 মাইনাস জে অফ 3 কীভাবে আসছে? আবার বলি, আগেরটাতে কি ছিল, এরকম ছিল না, মনে করো 2 প্লাস জে অফ 3, তো এক্স অক্ষের উপরে হচ্ছে প্লাস যায়, নিচে কি মাইনাস, এটা তো আমরা জানি এক্সিসের সিস্টেম অনুযায়ী। আচ্ছা, তাহলে এখন এ বরাবর 2 আসছে, এটাও বোঝা গেছে, জাস্ট ডিভিশন দিতেছে। আচ্ছা, এখন পরে কি একটা প্লাস আছে না, তাহলে এই উপরের পার্টে থাকবে, এখন কত ডিগ্রি ঘুরবে, 90 ডিগ্রি, ঠিক আছে। এই যে মনে করে 3 বরাবর যাবে, এটা হলো সেই 2 প্লাস জে অফ 3 ঠিক আছে। আচ্ছা, সেম জিনিস এখন যদি মাইনাস, তাহলে কি, যদি প্লাস জে এর কারণে অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তাহলে মাইনাস জে এর কারণে কি হবে, তার উল্টা দিকে হবে, তার উল্টা দিকে ক্লকওয়াইজ না, এই দেখো ক্লকওয়াইজ চলে আসছে। বুঝতে পারছো, ফিল করতে পারছো ব্যাপারটা? তাহলে এই যে এইটুকুর ভ্যালু কত 2, আর এইটুকুর ভ্যালু কত 3, এখানে এইটুকুর ভ্যালু কত 3, এইটুকুর ভ্যালু কত 2। রাকিব, ভালো করে খেয়াল করো, নইলে কিন্তু বুঝবা না। হ্যাঁ ভাই বলো, আবার প্রশ্ন করো। হ্যাঁ, জেটার কাজে তো তোমার দেখাইলাম, জের কাজটা কি ছিল দেখো, তুমি খেয়াল করো জের কাজটা কি ছিল। তুমি মাইকটাকে মুভ করে না, মোবাইল মুভ করো না, তাহলে নয়েজ আসে। আচ্ছা দেখো, আবার আমি রিপিট করতেছি, এটা ভালো করে খেয়াল করো। দেখো, মনে করো 2 প্লাস জে অফ 3, আমি আবারও দিতেছি, এটা একই জিনিস। এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, এখানে বাস্তব পার্টটা হচ্ছে এই 2, আর কাল্পনিক অক্ষ হচ্ছে এটা। তো যে দ্বারা মূলত কাল্পনিক অক্ষকে বোঝানো হয়, কি বোঝানো হয়, কাল্পনিক অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এর মানে হচ্ছে 2 প্লাস জে অফ 3 মানে 2 পর্যন্ত গেলাম, এরপরে প্লাস আছে, প্লাস মানে উপরের দিকে চলে যাব, যে মানে তাকে 90 ডিগ্রি সরাবো, ঠিক আছে। এই যে তার গতিপথটা এই বরাবর ছিল না, এটাকে আমি কি করলাম 90 ডিগ্রি ওই প্লাস বরাবর নিয়ে গেলাম। এই জের কাজ এইটাই বুঝাইলাম যে একে 90 ডিগ্রি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিতেছি, ঠিক আছে। এই যে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলাম, এই কাজটা হচ্ছে জের কারণেই করতেছি, এটাই হচ্ছে জের, বলতে পারো জের মান, ঠিক আছে। জের মান না আসলে, ঠিক আছে, মনে হয় জের কাজ বুঝতে পারছো। এখন কতটুকু যাবে, যেহেতু 3 আছে তাহলে ওয়াই অক্ষ বরাবর বা জে অক্ষ বরাবর 3 পর্যন্ত যাব। রাকিব, এখন বুঝতে পারছো, রেসপন্স করো। ক্লিয়ার, জের ব্যাপারটা ক্লিয়ার হয়েছো? মাইনাস থাকলে কি হবে তুমি বলো, মাইনাস থাকলে কি হবে বলো। হ্যাঁ হ্যাঁ, কারণ প্লাস যে হলে অ্যান্টি ক্লকওয়াইজ হইতো, তাহলে মাইনাস যে হলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি মাইক অফ করো। আচ্ছা, নইলে নয়েজ আসে, অনেক ডিস্টার্ব হয়। আচ্ছা ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে সিগারেট খাই বন্ধ করতেছে প্রচন্ড। ওকে, এতটুকু বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, চলো, এখানে কেউ খায় না, সমস্যা নেই, বাইরে থেকে আসতে কম। এখন দেখো, এখন খেয়াল করো, আমরা এখন ওই কি বলে আলাপের ধান্দা কই চলে গেছি, তোমার ওই ইয়াতে চলে যাই, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ ব্যাপার আছে না, সরি এতক্ষণ তো আর এল, সরি পিওর সার্কিটগুলো দেখছি, রেজিস্টিভ ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ। এখন যদি আর এল সার্কিট দেখি, আচ্ছা এটা হচ্ছে পিওর এল, তাই না? এর সাথে সিরিজে একটা আর লাগাই যায়, এখন কি আর পিওর থাকলো,
সে আর পিওর নেই এখন, তার ভিতরে একটু ইমপিউরিটি হয়ে গেছে না, ভেজাল ঢুকে গেছে, ভেজালটা হচ্ছে আর, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখো ভোল্টেজ সাপ্লাই দিছ, হ্যাঁ। ভোল্টেজ সাপ্লাই দিলে পরে আচ্ছা আচ্ছা তাহলে এখন দেখো এখন কি হবে, এটার কারণে যে বাধাটা সেটাকে আমরা বলতেছি আর প্লাস জে অফ এক্সেল, ঠিক আছে? কি বলি আমরা? আর প্লাস জে অফ এক্স। পিওর ইন্ডাকটিভ সার্কিটে কী ছিল? শুধু এক্সেল ছিল। পিওর ক্যাপাসিটিভ সার্কিটে কী ছিল? শুধু এক্সি ছিল, যদিও এটা বলি নাই, বুঝিনি, আগে প্রথমেই বলছি আমরা রেজিস্ট্যান্স সরি ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সম্পর্কে আলোচনা করছি না? দরজাটা লাগাই দিয়েছে। আচ্ছা, তাহলে আচ্ছা তাহলে এখন দেখো এখন কি দেখবা? আচ্ছা, তাহলে এর ভেক্টর ডায়াগ্রামটা আমি কীভাবে করব? সিফাত, এর ভেক্টর ডায়াগ্রামটা আমি কীভাবে ড্র করবো? এর ভেক্টর ডায়াগ্রামটা আমি কীভাবে ড্র করবো বলো তো? এটাকে একটা ওই যে 2 + j/3 এর মতো হয়ে গেছে না? মনে করো আর সমান 2 + j/3, কথার কথা। এটা যেরকম ছিল, এটার ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে? আরটা কি একটা রিয়েল নাম্বার না এখানে, মানে বাস্তব সংখ্যা না, মানে রেজিস্ট্যান্সের ভেক্টর একটা বাস্তব। তাহলে এইটাকে জাস্ট এরকম একটা, এটা হচ্ছে আর সরি আর বলতে বাস্তব, এটা কি রিয়েল পার্ট না? বাস্তব। এটা হচ্ছে ইমাজিনারি বা কাল্পনিক, তাই না? আচ্ছা, তাহলে আর হচ্ছে বাস্তব, এটার জন্য কি এই বরাবর গেলাম, এখন কি প্লাস আছে না? এরকম কি এক্সেলের ভ্যালুটা, এক্সেলের ভ্যালু একটা নির্দিষ্ট 3-এর মতো মনে করে একটা ভ্যালু আছে, তাহলে 90 ডিগ্রি সে কী করতেছে, এই বরাবর যাচ্ছে, এই হচ্ছে এক্সেল। আচ্ছা, তাহলে আর পাইলা, এক্সেল পাইলা, এই জেডটা কি? এখান থেকে সরাসরি যদি যাও যে লব্ধিটা আসতেছে, এটা কি আমার জেড, ঠিক আছে? তাহলে এইটাকে এই ত্রিভুজ থেকে, এটাকে যদি আমরা ত্রিভুজের মতো চিন্তা করি, এটা ত্রিভুজ না একটা, আর এক্সেল আর এইদিকে হচ্ছে জেড, ঠিক আছে? এটা সমান আমরা বলতে পারি জেড সমান আর প্লাস জে অফ এক্সেল, ঠিক আছে ভাইয়া? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন যদি আচ্ছা এখন যদি সেটা আরসি সার্কিট হয়, সেক্ষেত্রে কি হবে? আর এটা কি সি, এখানে তুমি এসি সাপ্লাই দিছো, মনে করে ভিএসি। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে? ইম্পিডেন্স হচ্ছে আর মাইনাস জে অফ এক্সি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখো এক্সি থাকলে কি হয়? এক্সি থাকলে হচ্ছে আপনার লিডিং হবে। আচ্ছা, কারেন্ট তো লিডিং হবে, তাই না? আচ্ছা, দেখো এখন কি হবে? আর কি এই বরাবর আসতেছে, আর এক্সির কারণে কি মাইনাস জে অফ এক্সি, তাহলে কি নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? এক্সি জে অফ এক্স, ঠিক আছে? তাহলে এইদিকে কি আমার ইম্পিডেন্স হবে, ঠিক আছে? এই সিফাত মনোযোগ দিতেছ? কিন্তু নাই এই দুনিয়ায়, আসো এর কি ড্র করছে বুঝছো কিছু? তুমি আমাকে একটু এক্সপ্লেন করো তো। মাইনাসের কারণে নিচের দিকে আসছে, আর এর বাধাটাকে আর মানে জে অফ এক্সি বলবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা জায়গায় আমি কি লিখছি? এ প্লাস আইবি বা আর প্লাস জে অফ এক্সি এক্সেল বা আর মাইনাস জে অফ এক্সি, এরকম লিখছি না? এইগুলাকে বলে হচ্ছে কমপ্লেক্স ফর্ম। কি বলে? মানে কমপ্লেক্স ফর্ম না, এটা কমপ্লেক্স নাম্বার। এটা কি? এটাকে বলে কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারটাকে আরেকটাভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। কি বলে? রেক্টেঙ্গুলার বানান হচ্ছে টি ই না টি এ, ভুলে গেছি। রেক্টেঙ্গুলার, তোমরা দেখে নিও বানান, রেক্টেঙ্গুলার ফর্ম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ফর্ম আছে, সেটাকে বলা হচ্ছে পোলার ফর্ম। সেটা হচ্ছে আর অ্যাঙ্গেল থিটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ওটা আমরা বলবো, যেহেতু এটা আপাতত স্কিপ করছি, স্কিপই থাকলো। আচ্ছা, ঠিক আছে, 3 মিনিট পর আবার আমরা কী করবো, মানে 3 মিনিট পর বন্ধ হয়ে যাবে, এরপর আবার নতুন করে অ্যাড হতে হবে। এটা যদি ওই প্রিমিয়াম হইলে তখন হইলে ইচ্ছা মতো করা যাবে। আচ্ছা চলো সিফাত, তাহলে আর এল আর আর সি চলে গেল না? আর আরেকটা কী ফর্ম ছিল বলো তো?
আর এল আর আর কি সি একসাথে, তাই না? তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এর কারণে যে বাধা এটা কি জে অফ এক্সেল, আর এর কারণে যে বাধা এটা কি মাইনাস জে অফ এক্স সি, তাই না? এতটুকু তো এখন বুঝতে পারতেছি আমরা, তাই না? সিফাত বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্সের কারণে সে কোন বরাবর যাবে? আচ্ছা, ধরে নিলাম এখানে এক্সেলের ভ্যালুটা বড়, ধরে নিলাম এক্সেলের ভ্যালুটা বড়, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ধরে নিলাম এক্সেলের ভ্যালুটা বড়, তাহলে এই বরাবর কি আর আছে দিতেছি, প্রথমে কি প্লাস জে অফ এক্সেল আছে, এটার ভ্যালুটা মনে করো অনেক বড়, ঠিক আছে সিফাত? তাহলে এই বরাবর গেল জে অফ এক্সেল প্লাস জে অফ এক্সেলের কারণে। আবার আচ্ছা, এটাকে যদি আমরা একটু এই জেড ইকুয়াল টোটাল ইম্পিডেন্সে কী হচ্ছে আর প্লাস জে অফ এক্সেল মাইনাস জে অফ এক্সি, তাই না? তাহলে পরে কি আবার মাইনাস জে অফ এক্সি আছে না, এটাকে একটু এক্সেলের যাতে একটু ছোটো মনে করলাম, হ্যাঁ? তাহলে কী হবে মনে করো এ বরাবর জে অফ এক্সি, এই হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে? মানে এটাই শেষ না। এখন দেখো এদেরকে যদি সামেশন করো আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি, এরকম হবে না? আচ্ছা দেখো, আমরা কি বলছিলাম ভেক্টরকে মান এবং দিক পরিবর্তন না করে তার স্থান পরিবর্তন করা যায়, মানে স্থানান্তর করা যায়, তাই তো? আচ্ছা, তাহলে স্থানান্তর করলে দেখো কি হবে, এই যে এক্সেল এক্সিটাকে তুমি এখান থেকে ধরে এই যে এখান থেকে ধরে এখানে এনে বসাই দাও, ঠিক এতটুকু শেষ হয়ে গেছে, ভয়ে আছি এই তো। আচ্ছা, এটা আমি পরে বুঝাই দিচ্ছি, আরেকবার কানেক্ট করি। ঠিক আছে, চলে গেছে না? ওকে, আবার কানেক্ট করি। নতুন মিটিং, ফ্রি খাইলে তো এমনই হবে, তাই না? এই তো, একটু সময় লাগবে আমাদের, আমি এখানে একটু পজ করি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখন কি হইতেছে, এই যে এক্সি এর কারণে এই এক্সিটা না করে আমরা কি স্থানান্তর করতে পারি, তাহলে এই যে স্থানান্তর করে দিলাম, ঠিক আছে? স্থানান্তর করলে এটা কি আমার সেই কাঙ্ক্ষিত লব্ধি, যেটা যে বরাবর এই যে এখান থেকে এটা হচ্ছে আমার সেই জেড, ঠিক আছে সিফাত? বোঝা গেল কিছু? এটাই হচ্ছে আমার, এটা এই দেখো সম্পূর্ণটা ছিল হচ্ছে এক্সেল, এক্সেল থেকে এতটুকু হচ্ছে এক্সি, তাহলে এক্সেল থেকে যদি এই বাকি এইটুকু বাদ দিই তাহলে কি এই রাস্তাটা থাকে না? এতটুকু বোঝা যাচ্ছে বাদ, সম্পূর্ণ হচ্ছে এক্সেল, এখান থেকে এই পার্টটুকু যদি বাদ দিতে পারি তাহলে বাকিটা কি এটা না? তাহলে এক্সেল থেকে যদি এক্সি বাদ দিই, তাই না? তাহলে এটাই কি আমার এটা না? বোঝা গেল? 100% বুঝতে পারছো? না বুঝলে বলো, রিপিট করি, বলো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা কি, এটা কখন ছিল? যখন এক্সেল বড় ছিল, এক্সি ছোটো ছিল। এখন মনে করো আমরা এটা বলতেছি, এখন ধরে নাও আমরা বললাম যে ঠিক আছে, এখন এক্সি বড় এক্সেল ছোট, এটা বললাম, তাহলে ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে? তাহলে কি হবে দেখো, এই আর এর কারণে মনে করো এই বরাবর আসলো, ঠিক আছে? এরপরে প্রথমে জে অফ এক্সেল আছে, এক্সেলটা এখন একটু ছোট দিলাম, এক্সেল দিলাম, ঠিক আছে সিফাত? আর এক্সিটা কি ঠিক একটু বড়, মাইনাস জে অফ এক্সি, যেহেতু সে নিচের দিকে চলে গেল এক্সি। এখন তুমি কি করবা? এখন তুমি করবা হচ্ছে এই এক্সেলটাকে মান এবং দিক পরিবর্তন করে স্থানান্তর করবা। স্থানান্তর করলে কি হবে? এই যাদেরকে চলে আসবে না, ঠিক আছে? তাহলে এই যে হ্যাঁ, তাহলে কি এখন কি হবে? এক্সি মাইনাস এক্সেল, তাহলে এক্সিটা কি নর্মালি এক্সিটা কি মাইনাসের না? তাহলে যদি মাইনাসেরটা বড় থাকে তাহলে ওভারঅল কী আসবে? আর মাইনাস জে অফ এক্স আসবে। আর আগেরটার জন্য কি আসছে? এই যে এটার জন্য কি আসছে? এক্সেল যেহেতু বড় এবং এক্সেল আগে প্লাস থাকে না, তাহলে কি ওভারঅল কী আসবে? আর প্লাস জে অফ এক্স,
এক্স মানে বুঝে দিয়েছি এক্স এবং এক্সেলের দুইটার যোগ বিয়োগ যাই করে যা আসে আর কি, বোঝা গেছে? তাহলে যদি কখনো কোনো ইম্পিডেন্সের ক্ষেত্রে আর এই যে জেড এটা কি ইম্পিডেন্স না, তো কোনো ইম্পিডেন্সের ক্ষেত্রে যদি এমন আসে টোটাল মনে করো RLC সার্কিট আছে, ভালো করে কথাটা খেয়াল করো, আর সেক্ষেত্রে দেখতেছো যে আর প্লাস জে অফ এক্স আসছে, মানে দুইটার সামেশন করার পরে, তাহলে বুঝবা এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ সার্কিট, মানে ইন্ডাক্টরের প্রভাবটা বেশি এখানে, ঠিক আছে? মানে ইন্ডাকটেন্সের ভ্যালু বেশি, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালু বেশি। আর যদি ওভারঅল যোগ বিয়োগের পরে মাইনাস আসে তখন কি দেখবা? ক্যাপাসিটর সেটা একটা ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট কি থাকে? ল্যাগিং থাকে, লিডিং থাকে, তাই না? আচ্ছা চলো এখন এই যে এখানে কারেন্ট ল্যাগিং লিডিংয়ের ব্যাপারটা বলি। আমরা তো ইম্পিডেন্স এই যে ত্রিভুজগুলো ড্র করলাম, এগুলো কী ছিল? এইগুলো তো ছিল ভেক্টর, এগুলো কী ছিল না আমার? ভেক্টর না, মানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এগুলোকে কী বলে? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। সিফাত, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? তো এটাকে আমরা ইম্পিডেন্স ত্রিভুজ বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ওকে, আচ্ছা এগুলো তো দেখলাম। এখন এই সার্কিটগুলোতে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে ওই এখানে কারেন্ট ভোল্টেজ কারেন্টের ব্যাপারগুলো কেমন করে। যেমন আমরা পিওর সার্কিটে দেখছি যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দেখছি না সিফাত? আচ্ছা এখন চলো আমরা RLC সার্কিটগুলোতে দেখি, RL, RC, RLC এগুলোতে কী অবস্থা হয়, ঠিক আছে? আচ্ছা চলো প্রথমে RL সার্কিটটাতে দেখি। আচ্ছা RL সার্কিটে দেখো আমরা কি বলছিলাম, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থাকে সিফাত? এবং শুধু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে এখানে কি দেখো, এখানে এটা সিরিজ সার্কিট না? তো সিরিজ সার্কিটে এটাকে আইটাকে কারেন্টটা কি সমান, সব জায়গায় সমান না? তাহলে কারেন্টটাকে তোমরা রেফারেন্স ধরবা, কি ধরবা? রেফারেন্স ধরবা। আচ্ছা তাহলে এখন এই রেজিস্ট্যান্সের কারণে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে না? এটা এই ভোল্টেজ ড্রপটা কোন বরাবর যাবে? কারেন্টের সাথে একই ফেজে থাকবে না? VR, ঠিক আছে। আচ্ছা ইন্ডাক্টরের কারণে যে ভোল্টেজ ড্রপ সেটা কি কোন বরাবর যাবে? উপরের দিকে 90 ডিগ্রি। উপরের দিকে হবে না? অথবা তুমি আরও সহজভাবে চিন্তা করো, যদি সবগুলোর সাথে তুমি কারেন্ট গুণ করে দাও কি হবে? এটা হয়ে যাবে VZ বা টোটাল ভোল্টেজ, এটা হবে VR, এটা কি হবে? VL হবে না সিফাত? কারণ কারেন্ট এবং রিঅ্যাকটেন্স বা রেজিস্ট্যান্স গুণ করলেই কি হয়? ভোল্টেজ পাওয়া যায় না? বুঝতেছো তুমি? মুখ বলতেছে বুঝো না। দেখো V সমান কি জানা? IR না? মানে কি কারেন্ট ইনটুর একটা বাধা, আর যদি সেটা এক্সেল হয় হইতে পারে না? এটা কি একটা বাধা, বাধার সাথে কারেন্ট গুণ করছে ভোল্টেজ ড্রপ পাবা, মানে VL পাবা, ইন্ডাক্টরের ভোল্টেজ পাবা কি না? আবার মনে করো VC তখন কি IXC, ঠিক আছে? ওকে বোঝা গেছে নাকি এখনো বোঝা নেই? ভোল্টেজ ড্রপ জাস্ট। আচ্ছা তাহলে এখন এখানে কারেন্ট গুণ করছো, IXL পাইছো, IR পাইছো, IZ পাইছো, তো এখন এইদিকে কি VL, আর টোটাল ভোল্টেজ কি বরাবর যাবে? VZ। আর এই যে অ্যাঙ্গেল এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, হ্যাঁ থিটা, এটা কি বলি আমরা? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থিটা। আচ্ছা তাহলে ক্যাপাসিটিভের ক্ষেত্রে কি হবে? সেমভাবে VR নিচের দিকে চলে যাবে VC, এই সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে? VS বা VZ যাই বলো। আর এটার ক্ষেত্রে কী হবে? সর্বশেষ লব্ধি যেখানে গেছে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও সর্বশেষ লব্ধি যেখানে গেছে, লব্ধি বলতে যেটা বোঝাইতেছি সর্বশেষ কি দুটো সামেশন করার পরে যা আসে তারপর আমরা এটা করছি না সিফাত? মোটামুটি মনে হয় এই ইম্পিডেন্সগুলো কীভাবে বের করে কি হয় এতটুকু আমরা বুঝলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে কি করা যায়? এখন এখান থেকে আর কিছু জিনিস আমরা বের করে ফেলি, আমার কাছে মনে হয় এখানে বের করে দিই নাকি না, একটু ফ্রেশ খাতায় ফ্রেশ পেজের মধ্যে করি। আচ্ছা তাহলে এতক্ষণ তো আমরা দেখলাম যে যদি RL সার্কিট হয়, এটা XL, এটা R, এটা Z, তাই না? Z ইকুয়াল কি R প্লাস J অফ XL, তাই না? আচ্ছা আর এটাকে আমরা কি বলতেছি? কমপ্লেক্স ফর্ম, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ এটা আরেকটা ফর্ম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পোলার ফর্ম। কি বলি? পোলার ফর্ম, ঠিক আছে? পোলার ফর্মটা কেমন? রেক্টেঙ্গুলার ফর্মে কি থাকে?
বাস্তব অক্ষ থাকে, ইমাজিনারি অ্যাক্সিস থাকে, এইভাবে আর প্লাস জে অফ এক্স এই আকারে থাকে, বা এ প্লাস আই বি বা এ প্লাস জে অফ বি এইভাবে থাকে। আর পোলার ফর্মে এটা একটা মান থাকে আর একটা অ্যাঙ্গেল থাকে। কি থাকে? মান আর অ্যাঙ্গেল। এই দেখো, এই যে আর প্লাস জে অফ এক্স আছে না, এই যে একটা অ্যাঙ্গেল আছে না থিটা। এখন আমি এটাকে যদি পোলার ফর্মে প্রকাশ করতে চাই তাহলে মান থাকবে, অ্যাঙ্গেল থাকবে। এর ওভারঅল মানটা কোথায় আছে? জেডের মধ্যে না? আর প্লাস জে অফ এক্স সম্মিলিত মানটা কি জেডের মধ্যে আছে না? তো জেডের মান আর কি একটা অ্যাঙ্গেল, এটাকে আমরা কি বলবো? পোলার ফর্ম। কি বলবো আমরা? পোলার ফর্মে কি থাকবে? জেড থাকবে, সাথে অ্যাঙ্গেল থাকবে। অ্যাঙ্গেলটা যদি প্লাস হয় তাহলে কি সে অ্যান্টি ক্লকওয়াইজ যেতেছে, এই দেখো এই বরাবর। এখন যদি সেটা হয়তো এরকম, সেক্ষেত্রে কি হবে? এবার আসতেছে না, তাহলে কি এটা ক্লকওয়াইজ, তখন কি হবে? জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা। এখন প্রশ্ন হইল এই জেড অ্যাঙ্গেল থিটা ঠিক আছে, এখন এই জেডের ভ্যালুটা কত হবে আর থিটার ভ্যালু কত হবে, কীভাবে বের করবো আমি, তাই না? ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি। আবার সেই ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজ কীভাবে অঙ্কন করছি সেটা তো আমরা শিখেই ফেলছি, তাই না? এখন তো আর মনে করে আর এক্সেলের ক্ষেত্রে চিন্তা করতেছি, ঠিক আছে? আচ্ছা খেয়াল করি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? 90 ডিগ্রি এখানে, তাই না সিবাত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে? তাহলে জেড ইকুয়াল কি? রুট ওভার বোঝা গেল? আচ্ছা, এখানে একটা অ্যাঙ্গেল আছে না? অ্যাঙ্গেল আছে কিনা? অ্যাঙ্গেলটা কীভাবে প্রকাশ করব? দেখো এই জেডের ভ্যালুটা মনে করো প্রথমে তো আমরা জানি না, আর এবং এক্সেলের ভ্যালু দেওয়া আছে, জেডের ভ্যালু আমরা এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো। আচ্ছা এখন অ্যাঙ্গেলটা কীভাবে বের করবো? আমরা কি জানি? টেন থিটা মানে কি? লম্ব কত আছে? এক্সেল। থিটা ইকুয়াল টু কী হবে? এক্সেল বাই আর, ঠিক আছে? এটা কোথায়, কোন ক্ষেত্রে? আর এল সার্কিটের ক্ষেত্রে। এখন যদি মনে করো সেটা আরসি সার্কিট হয়, সেক্ষেত্রে ট্রায়াঙ্গেলটা কেমন হবে? এখন তো আর অত কিছু ড্র করার দরকার নাই, আশা করা যায় তোমরা বুঝবা। সরি জে না, এখানে জে দিলেই প্যাস লাগবে। আচ্ছা এখানে কি আর জের কারণে তো আমরা এদিকে দিয়ে দিচ্ছি, তাই না? এটিকে আমার জেড। তাহলে এখন কি হবে সিফাত বলো তো? আচ্ছা জেডের ভ্যালুটা তো নর্মাল, তাই না? রুট ওভার আর, আচ্ছা এখানে একটু একটু ভাঙেই করি, নাহলে ঝামেলা হবে আমার মনে হইতেছে। আচ্ছা চলো দেখো এখানে কি আসতেছে? আর মাইনাস জে অফ এক্সি না সিফাত? আচ্ছা দেখো তাহলে এখন এখান থেকে যদি জেডের ভ্যালুটা পাইতে চাই, এখানে কি হইতেছে? জাস্ট এই যে মাইনাস জে দ্বারা বুঝাইতেছি এর নিচের দিকে, কিন্তু তার মানগুলো থেকে কোনো প্লাস মাইনাসের ব্যাপার আছে? অথবা এই ট্রায়াঙ্গেল থেকে তুমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, কি আসতেছে? অতিভুজ কত? জেড, জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে জেড সমান রুট ওভার, এখানে আবার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করো না, তাহলে কিন্তু বিপদে পড়বা, ঠিক আছে? আচ্ছা এতটুকু বোঝা গেল? ঠিক আছে, এতটুকু বুঝলে এই জেডের তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। আচ্ছা ওকে, তাহলে এখন থিটা অ্যাঙ্গেল কীভাবে বের করবো? অ্যাঙ্গেলটা ওই আগের মতোই, টেন থিটা সমান কি? লম্ব কত সিফাত? আর ভূমি কত? আর। থিটা ইকুয়াল টেন ইনভার্স, ঠিক আছে না? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। চলো এরপরে কি দেখবো? এতক্ষণ তো আর সি আর এল দেখলাম, এখন যদি সেটা হয় মনে করো এক্সেল বড়, ধরো ওই যে মনে আছে এক্সেল বড় হলে কি? এবার আবার দেই সিফাত, এটা কি হইল? হইল না। এখন কি করতে হবে? এর এই বরাবর স্থানান্তর করতে হবে যতটুকু আছে, তারপরে এই বরাবর আসলো জেড, আর এক্সেলটা এখানে না লিখে আমি এই রাখি। বুঝলে বইলো ভাইয়া, না বুঝলেও বইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইক অফ করা এখন। আচ্ছা তাহলে কি এক্সেল মাইনাস, তাহলে এখন এটা কি থিটা না? আচ্ছা তাহলে এখন কি হবে বলো ভাইয়া?
তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী হবে, জেড স্কোয়ার ইকুয়াল টু সিবাত বলো আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, ঠিক আছে? বুঝতেছো? এক্সেল দেখো এখানে এই সব এই দেখো এই এতটুকু এক্সেল মাইনাস এক্সি কীভাবে আসছে এখানে, এটা বুঝছো? শিওর? বুঝতে পারলাম মানে মান এখানে পরিবর্তন করছি, মানে এই জায়গাটাকে স্থানান্তর করছি, এক্সিটাকে স্থানান্তর করার পরে দুইটা এই বড় সম্পূর্ণটা ছিল এক্সেল আর এইটুকু হচ্ছে এক্সি। তাহলে এক্সেল থেকে যদি এক্সিটা বাদ দিই তাহলে এই জায়গাটা পাবো না, এটা মনে করো এক্স ইকুয়াল টু এক্সেল মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এখন এটাকে আমরা এক্স বলতে পারি। তাহলে এখানে জাস্ট পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছে এখানে। এটা কি এখন 90 ডিগ্রি ত্রিভুজ, মানে কি বলে সমগ্র ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সকে এক্স বলতে পারি। আচ্ছা এই তো। আচ্ছা এখন যদি এক্সিটা বড় হইতো, এক্সেলটা ছোটো হইতো, তখন কী হতো সিবাত? তাহলে তো তোমার মানে মনে করো এক্সেলটা এই বরাবর, ট্যাক্স এই বরাবর, বরাবর হচ্ছে এক্সেল জেড, তাহলে কি আসতেছে এখানে? তাহলে এক্সি মাইনাস এক্সেল হইতো, তাই না? তাহলে জেড স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সেল স্কোয়ার, ঠিক আছে? বোঝা গেল? আর এক্স ইকুয়ালটা কি এক্সি মাইনাস এক্সেল, ঠিক আছে? এই তো। আর অ্যাঙ্গেল কীভাবে বের করবা? ট্যান থিটা, সরি এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল কীভাবে বের করবা বলো? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব কি আছে এক্সেল মাইনাস এক্সি ডিভাইড বাই কত আর, ঠিক আছে? এটার ক্ষেত্রে কী হবে? এক্সি মাইনাস এক্সেল ডিভাইড বাই আর। মানে এক্সি মানে কি, এটা মাইনাসের ভ্যালু না? ওভারঅল কী হবে মাইনাস এক্স বাই আর হবে, ঠিক আছে? যেটা না বুঝে সমস্যা নেই, ম্যাথ করবার সময় আরও ভালো করে ফিল করতে পারো। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে না এসি সার্কিট সম্পর্কে? আচ্ছা চলো এখন আমরা ম্যাথ করলে এই জিনিসগুলো আরও ফিল করতে পারবো। আপাতত একটা ম্যাথ করি তাহলে আমাদের জন্য ইজি হবে। আর পারবো না? আর একটু পড়াই নাকি? ও চলো, কয় মিনিট হয়েছে? এটা ডিসি সার্কিট, মানে ডিসি ডায়াগ্রাম না? হ্যাঁ এটা ডিসি। এই ফান্ডামেন্টাল যখন পড়া, ফান্ডামেন্টাল তো পড়াতে চাইছিলাম, পরে ভাবলাম যে আগে তোমাদের একটু অভ্যস্ত করে নিই, সহজ জিনিস দিয়ে শুরু করি, এরপরে ফান্ডামেন্টালও সহজ, নাকি কিছু জিনিস হয়তো বললাম না ফিজিক্স ম্যাথের জ্ঞান লাগে, ফিজিক্স ম্যাথের জ্ঞানের আর কয়েকটা ক্লাস নিব আমি, ঠিক আছে? এটাও ডিসি, পালসিটিং ডিসি আর কি, ঠিক আছে? আচ্ছা চলো আমি এমনিতে কিছু ম্যাথ করি। মনে করো ধরো কোনো একটা সার্কিট আছে, মনে করো রেজিস্ট্যান্সের ভ্যালু আছে আর ইকুয়াল টু 2 ওহম, আর এখানে ইন্ডাকটেন্স দেওয়া আছে, আর ইন্ডাকটেন্সের ভ্যালু হইলো এই শোনা যায় সব, আর ইন্ডাকটেন্সের ভ্যালু কত? হ্যাঁ শোনা যায়, সমস্যা নেই। আচ্ছা তো ইন্ডাকটেন্সের ভ্যালু মনে করো আছে হচ্ছে 1 হেনরি। আচ্ছা ইন্ডাকটেন্সের একক কি হেনরি না? ঠিক আছে, মনে আছে? এই তো বলতে ভুলে গেছি, কত কিছু ভুলে যাই, এই এলোমেলো হয়ে যায়। আচ্ছা দেখো ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি, আর ইন্ডাকটেন্সের কারণে যে বাধা সেটাকে আমি কী বলি? ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। এর বাধা হচ্ছে, এর একক হচ্ছে ওহম। ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড, এফডিও বলতে পারো, এফও বলতে পারো, ঠিক আছে? আর এর বাধাটা কি এক্সি, এক্সির একক কি ওহম, ঠিক আছে? আচ্ছা মনে করে এখানে আর দেওয়া আছে, এল দেওয়া আছে 1 হেনরি, আর আমি সাপ্লাই দিচ্ছি 220 ভোল্ট 50 হার্জ। এসিতে কি ফ্রিকোয়েন্সি থাকে না? ফ্রিকোয়েন্সি তো এরকম না, মনে আছে? আচ্ছা এটা কি ফ্রিকোয়েন্সি? আচ্ছা তাহলে তোমাকে বললাম, প্রশ্নে বললাম যে ইম্পিডেন্স কত বের করো, প্রথমে বললাম, তাহলে ইম্পিডেন্স কত হবে? ইম্পিডেন্স মানে কি জানি আর প্লাস, যেহেতু ইন্ডাক্টর তাহলে জে অফ এক্সেল, ঠিক আছে? আচ্ছা এখন কথা হলো এক্সেল,
এক্সেল মানে কি? এক্সেল মানে 2 পাই মানে আচ্ছা একটু যদি ভেঙে বলি, এক্সেল মানে ওমেগা এল, কি ওমেগা ওমেগা মানে কত? 2 পাই এফ এল। এফ এল। এগুলো মুখস্থ রাখতে হবে আপাতত, ঠিক আছে? আপাতত না, সারা জীবনে মুখস্থ রাখতে হবে। আর কীভাবে আছে সেটা আমি দেখা দিতে পারবো, কিন্তু এটা মুখস্থই রাখতে হবে। আচ্ছা 2 পাই, আর ফ্রিকোয়েন্সি কত আছে? 50। তাহলে ইন্টু 50। আর এল এর ভ্যালু কত? এল এর মান 1। তাহলে কত হবে বলো? 32 কত যেন আসে না, সরি 314.16। ঠিক আছে, একদম সিফার, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করছি। 2 পাই, পাই এর হচ্ছে 3.1416 ইন্টু 50 ইন্টু 1, ঠিক আছে? এটা গুণ করলে কত আসে? এটা আসে। রাকিব ক্যালকুলেশন করে দেখে নিও, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এক্সেল পাইছো, তো এখন আর এর ভ্যালু তো 2 প্লাস জে অফ এক্সেল কত? 314। আচ্ছা বলি আগে, এটা কি আমার ইমপিডেন্স বের হয়ে গেল, ইমপিডেন্স বের হয়ে গেল। এখন তুমি যদি চাও বা প্রশ্নে বলে দেয় যে, যদি এরকম বলে যে জেড অ্যাঙ্গেল থিটা কত বা জেড এর মান কত, এটা তো হচ্ছে কমপ্লেক্স ফর্মে আসলো, ওভারঅল জেড। এখন যদি বলে যে জেড অ্যাঙ্গেল থিটা কত, তখন কি করতে হবে? আমাকে এটাকে পোলার ফর্মে নিয়ে যেতে হবে। মানে ক্যালকুলেটারে সরাসরি পোলার ফর্মে নিয়ে যাওয়া যায়, কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশনটা শিখতে হবে, তাই না? তাহলে চলো কীভাবে নিব। তাহলে জেড ইকুয়াল টু আমরা কী জানি? √r² প্লাস এক্সএল স্কোয়ার। মনে আছে? একটু আগে করলাম, এই যে এখানে, এই যে এখানে কোথায় যেন করলাম, এই যে করছি দেখছো, জেড স্কোয়ার দিলে r² প্লাস এক্সএল স্কোয়ার, জেড √x। এটা এক্সি ছিল, আগেরটা মনে এক্সেল ছিল, কোথায় যেন কই গেল, এই যে, তাই না? করেছি না? তাহলে চলো, এই তো। আচ্ছা, এখন কি করা যায় বলো তো? এখন আর কি করবা? ভ্যালু বসাও। তাহলে আর এর ভ্যালু কত? 2 স্কোয়ার। এক্সেলের ভ্যালু কত? 314.16 বসাও। এই ক্যালকুলেশন করো তাড়াতাড়ি, এটা তো বইয়ের অঙ্ক না, জাস্ট আমি এমনিতে দিয়ে বোঝাইতেছি অঙ্ক। 2 স্কোয়ার প্লাস 314 হয়েছে ভাইয়া? তাড়াতাড়ি করো, আসো, যা আসে তাই। কারণ এর তুলনায় এর ভ্যালু অনেক ছোটো না, এর প্রভাব তো খুব কমই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি আমার জেডের, এই যে জেড অ্যাঙ্গেল থিটার জেড আসলো, তাই তো? অ্যামপ্লিটিউড আসলো, ঠিক আছে? এখন আমার আর কি লাগবে বলো? থিটা লাগবে না? থিটা মানে কি? tan ইনভার্স এক্সএল ডিভাইডেড বাই আর, ঠিক আছে? তাহলে এখন দেখো, tan ইনভার্স এক্সএল কত? আর এর ভ্যালু কত? তাহলে এখন এই ক্যালকুলেশন করো, tan ইনভার্স 314.16 ডিভাইড বাই 2, 89.64 ওহম না, অ্যাঙ্গেল, সরি আমি ওহম দিতেছি। আচ্ছা 64 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এখন যদি জেড অ্যাঙ্গেল থিটা ফর্মে লিখি তাহলে কি আসবে? 314.16 অ্যাঙ্গেল কত? 89.64। ওকে, এটা হচ্ছে আমার একটা আনসার। আচ্ছা, সেমভাবে যদি ক্যাপাসিটর থাকে কি হবে এটা দেখে শেষ করে দেবো, ধৈর্য হারা হয়েও না। RLC তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? একটা মেয়ে দিয়ে দেবো, স্যার এটা তো RL করতেছি না, লেখাও ঝামেলা হয়ে যাচ্ছে। আমরা RL গুলো প্র্যাকটিস করব না, RLC যেটা একটা